হ্যালো হ্যালো স্টুডেন্ট, গুড মর্নিং স্টুডেন্ট। প্রত্যেককে গুড মর্নিং। ডাব্লিউবিসিএস 2024 প্রিলিমস এক্সামিনেশনস এর জেনারেল স্টাডিজ এর মোস্ট এক্সপেক্টেড 25 এমসিকিউ নিয়ে তোমাদের জন্য চলে এসেছে সেট নম্বর 10 সম্ভাব্য প্রশ্নাবলীর পিডিএফ ডাউনলোড সহ। ওকে, তাহলে চলো আজকে আমাদের কোশ্চেন শুরু করা যাক। প্রথম কোশ্চেন, হু ওয়াজ দ্য অথর অব দি ফেমাস বুক সত্যার্থ প্রকাশ, অর্থাৎ সত্যার্থ প্রকাশ বিখ্যাত গ্রন্থটির রচয়িতা কে? অপশন এ স্বামী বিবেকানন্দ, অপশন বি স্বামী দয়ানন্দ সরস্বতী, অপশন সি রাজা রামমোহন রায়, অপশন ডি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তার মানে আমাদের এখান থেকে মাথায় রাখবে কি, যে আমাদের এখান থেকে সত্যার্থ প্রকাশ গ্রন্থটি রচয়িতা করেছিলেন কে? না স্বামী দয়ানন্দ সরস্বতী হচ্ছে সত্যার্থ প্রকাশ গ্রন্থটি রচয়িতা করেছিলেন। ওকে, চলো। তাহলে আর্য সমাজের প্রতিষ্ঠাতা স্বামী দয়ানন্দ সরস্বতী 1875 সালে বেদের শিক্ষা প্রচারের জন্য এই বইটি লিখেছিলেন। কিসের জন্য লিখেছিলেন বলো? বেদের শিক্ষা প্রচারের জন্য এই বইটি লিখেছিলেন। ওকে, চলো। আন্ডার হুইচ আর্টিকেল ক্যান দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া সিক অ্যাডভাইস ফ্রম দ্য সুপ্রিম কোর্ট, অর্থাৎ কোন ধারার অধীনে ভারতের রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের পরামর্শ চাইতে পারেন? অপশন এ আর্টিকেল 123, অপশন বি আর্টিকেল 143, অপশন সি আর্টিকেল 148, অপশন ডি আর্টিকেল 72। তার মানে আমাদের এখানে রাইট অ্যান্সার কি বলবো? আর্টিকেল 143 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। আর্টিকেল 143 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? চল। Article 143 grant the President the power of the consult the Supreme Court on matter of public importance or law, অর্থাৎ 143 নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি জনগুরুত্ব সম্পন্ন বা আইনগত কোনো বিষয়ে সুপ্রিম কোর্টের পরামর্শ নিতে পারেন। কি করতে পারেন? আইনগত কোনো গুরুত্ব বা আইনগত কোনো বিষয়ে সুপ্রিম কোর্টের পরামর্শ নিতে পারেন। ওকে, চলো। The Jog Falls is located in which river? যোগ জলপ্রপাত বা গেরসোপ্পা জলপ্রপাত কোন নদীর ওপর অবস্থিত? সরাবতী বা কাবেরী, কৃষ্ণা, গোদাবরী। তাহলে আমাদের এখান থেকে কি উত্তর আসবে? আমার এখান থেকে উত্তর আসবে হচ্ছে সরাবতী ইজ দ্য রাইট অ্যান্সার। অর্থাৎ যোগ জলপ্রপাত কোথায় অবস্থিত? যোগ জলপ্রপাত হচ্ছে আমাদের সারাবতী নদীর ওপর অবস্থিত। ওকে, তাহলে দেখো যোগ জলপ্রপাত কর্ণাটকের শিবমোগা জেলার সারাবতী নদীর ওপর অবস্থিত। এটি ভারতের উচ্চতম জলপ্রপাত। এটি কি? এটি হলো ভারতের উচ্চতম জলপ্রপাত। ক্লিয়ার হয়েছে কি হয়নি বলো? ক্লিয়ার। চলো। হোয়াট ইজ দ্য মেন কেমিক্যাল কম্পোনেন্ট অফ ভিনিগার, অর্থাৎ ভিনিগারের আমাদের মেন কেমিক্যাল কম্পোনেন্টটা কি আছে, বা প্রধান রাসায়নিক উপাদান কি আছে? অপশন এ সাইট্রিক অ্যাসিড, অপশন বি অ্যাসিডিক অ্যাসিড, অপশন সি ল্যাকটিক অ্যাসিড, অপশন সি টার্টারিক অ্যাসিড। তার মানে আমাদের এখান থেকে মাথায় রাখবে যে আমাদের ভিনিগারের যে প্রধান উপাদান সেটি কি আছে বলো? অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে অ্যাসিটিক অ্যাসিড কি আমাদের রাইট অ্যান্সার। ওকে, হোয়াট ইজ, তাহলে এখান থেকে দেখে নাও ভিনিগার মূলত জলে 5 থেকে 8% অ্যাসিটিক অ্যাসিডের মিশ্রণ। তাহলে জলে 5 থেকে 8% অ্যাসিটিক অ্যাসিডের মিশ্রণই হলো কি আমাদের? না ভিনিগার। ক্লিয়ার হয়েছে? চলো, নেক্সট কোশ্চেন। হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ আলিগড় মুভমেন্ট, অর্থাৎ আলিগড় আন্দোলনের প্রতিষ্ঠাতা কে ছিলেন? অপশন এ মৌলানা আবুল কালাম আজাদ ছিলেন, অপশন বি স্যার সৈয়দ আহমেদ খান ছিলেন, অপশন সি মোহাম্মদ আলী জিন্নাহ ছিলেন, অপশন ডি আমাদের শৌকত আলী ছিলেন। অপশন ডি আমাদের কে ছিলেন? অপশন ডি হচ্ছে আমাদের শৌকত আলী ছিলেন। তাহলে আমাদের এখান থেকে কি রাইট অ্যান্সার হবে বলো? না আমাদের এখান থেকে রাইট অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে কে, যে স্যার সৈয়দ আহমেদ খান হচ্ছেন আমাদের আলিগড় মুভমেন্টের ফাউন্ডার বা প্রতিষ্ঠাতা ছিলেন। ক্লিয়ার? চলো, তাহলে মুসলিমদের মধ্যে আধুনিক শিক্ষার প্রসারের জন্য স্যার সৈয়দ আহমেদ খান আলিগড় আন্দোলন শুরু করেন।
এবং আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন, এবং আলীগড় মুসলিম বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। ওকে, হোয়াট ইজ দ্য রিটায়ারমেন্ট এজ অফ হাইকোর্ট জাজ, অর্থাৎ হাইকোর্টের বিচারপতির অবসরের বয়স কত? অপশন এ 60 বছর, অপশন বি 62 বছর, অপশন সি 65 বছর, অপশন ডি 70 বছর। তাহলে হাইকোর্টের বিচারপতির বয়সটা কত আমাদের বলো? 62 বছর ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে দেখো এখান থেকে হাইকোর্টের বিচারপতি অবসরের বয়স হলো 62 বছর। অন্যদিকে সুপ্রিম কোর্টের বিচারপতির বয়স কত আমাদের? 65 বছর। তার মানে যদি আমাদের হাইকোর্টের বিচারপতির বয়স বলেছে অবসর, তাহলে 62, যদি সুপ্রিম কোর্টের বলেছে তাহলে কত? 65। ওকে, দ্য রিট হেবিয়াস কার্পাস লিটারালি মিনস, অর্থাৎ হেবিয়াস কার্পাস রিটটির আক্ষরিক অর্থ কি? উই কমেন্ড, অর্থাৎ আমরা আদেশ করি। টু বি সার্টিফাইড মানে অভিহিত করা। টু হ্যাভ দ্য বডি অর্থাৎ সশরীরে হাজির করা। আর হোয়াট ইজ ইয়োর অথরিটি, আপনার অধিকার কি? তাহলে এখান থেকে মাথায় রাখবে কি আমাদের? টু হ্যাভ দ্য বডি অর্থাৎ সশরীরে হাজির করা। তাহলে এখান থেকে দেখো হেবিয়াস কর্পাস শব্দের অর্থ হলো কি? সশরীরে হাজির করা। এটি কোনো ব্যক্তিকে বেআইনিভাবে আটকে রাখার বিরুদ্ধে আদালতের সুরক্ষা কবচ। এটি কোনো ব্যক্তিকে বেআইনিভাবে আটকে রাখার বিরুদ্ধে আদালতের একটি সুরক্ষা কবচ। হোয়ার ইজ দ্য সোর্স অফ দি রিভার অফ গোদাবরী, অর্থাৎ গোদাবরী নদীর উৎস কোথায়? অপশন এ অমরকন্টক, অপশন বি মহাবালেশ্বর, অপশন সি ত্র্যম্বকেশ্বর, অপশন ডি ব্রহ্মগিরি। তার মানে আমাদের এখান থেকে কি উত্তর আসছে? আমাদের এখান থেকে উত্তর আসছে হচ্ছে কি আমাদের ত্র্যম্বকেশ্বর হচ্ছে রাইট অ্যান্সার। ত্র্যম্বকেশ্বর বা ট্রিম্বিকেশ্বর হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, যেটা ইয়েতে উচ্চারণ করবে সেটাই ত্র্যম্বকেশ্বর বা ত্র্যম্বকেশ্বর। ওকে, চলো। দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী গোদাবরী মহারাষ্ট্রের নাসিক জেলায় ত্র্যম্বক অনেকে বলে, অনেকে ত্রিম্বকও বলে, অনেকে ত্রিম্বকও বলে। ত্রিম্বক পাহাড় থেকে উৎপন্ন হয়েছে। কোথা থেকে উৎপন্ন হয়েছে? ত্রিম্বক থেকে উৎপন্ন হয়েছে, বা ত্রিম্বকেশ্বরও বলে। ঠিক আছে, আচ্ছা। Which mirror is used by the dentist to see the magnified image of teeth, অর্থাৎ দাঁতের বড় প্রতিবিম্ব দেখতে দন্ত চিকিৎসকরা কোন দর্পণ ব্যবহার করে থাকেন? অপশন এ কনভেক্স মিরর বা উত্তল দর্পণ, অপশন বি কনকেভ মিরর বা অবতল দর্পণ, অপশন সি প্লেন মিরর বা সমতল দর্পণ, অপশন ডি সিলিন্ড্রিক্যাল দর্পণ বা মিরর বা সিলিন্ড্রিক্যাল দর্পণ। তাহলে আমাদের এখান থেকে কি বলবো? আমাদের এখান থেকে বলবো হচ্ছে আমাদের কনকেভ মিরর বা অবতল দর্পণ। কনকেভ মিরর বা অবতল দর্পণ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে রাইট অ্যান্সার কি বলো? কনকেভ মিরর বা অবতল দর্পণ হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পারছো কি বলতে চাইছি? তাহলে এখান থেকে আমাদের কি হয়েছে দেখো, বলেছে যে অবতল দর্পণ, অবতল দর্পণ কাছে থাকা বস্তুর বড় ও সোজা প্রতিবিম্ব তৈরি করতে পারে বলে, এটি আমাদের কি কাছে থাকা বস্তুর সোজা ও বড় প্রতিবিম্ব তৈরি করতে পারে বলে এটি দন্ত চিকিৎসকরা ব্যবহার করে থাকেন। এটি দন্ত চিকিৎসকরা কি করেন? ব্যবহার করে থাকেন। হুইচ দিল্লি সুলতান ওয়াজ নোন অ্যাজ দি লাক্ষা বক্স গিভার অব লাক্স, অর্থাৎ কোন দিল্লির কোন সুলতান লাক্ষা বক্স নামে পরিচিত ছিলেন? অপশন এ ইলতুৎমিশ ছিলেন, অপশন বি কুতুবুদ্দিন আইবক ছিলেন, অপশন সি বলবন ছিলেন, অপশন ডি ফিরোজ শাহ তুগলক ছিলেন। তাহলে আমাদের এক্ষেত্রে রাইট অ্যান্সার কি বলবো? আমাদের এক্ষেত্রে রাইট অ্যান্সারটা ছিল হচ্ছে কি অপশন বি কুতুবুদ্দিন আইবক ছিলেন। ইনি কুতুবুদ্দিন আইবক কি না আমাদের দাস বংশের প্রতিষ্ঠাতা। কুতুবুদ্দিন আইবক কি? দাস বংশের প্রতিষ্ঠাতা। তো এই যে আমাদের দাস বংশের প্রতিষ্ঠাতা, ইনি কত সালে প্রতিষ্ঠা করেছিলেন? 1206 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠাতা করেছিলেন। ইনি কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠাতা করেছিলেন? ইনি হচ্ছেন 1206 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠাতা করেছিলেন। ঠিক আছে, এবং আমাদের এটা মাথায় রাখবে 1206 থেকে 1290 অব্দি আমাদের দাস বংশ চলেছিল। ঠিক আছে, চলো। তাহলে দেখো, অত্যন্ত দানশীলতার জন্য কুতুবুদ্দিন আইবককে লাখ বক্স, কুতুবুদ্দিন আইবককে আমাদের লাখ বক্স
উপাধি দেয়া হয়েছিল। ঠিক আছে, চলো তাহলে দেখো, ভীষণ ডাব্লিউবিসিএস ইউটিউব ক্লাসের জন্য তোমরা কি করবে, তোমরা আমাদের যে ভীষণ কম্পিটিটিভ এক্সাম অ্যাপস আছে, এই ভীষণ কম্পিটিটিভ এক্সাম অ্যাপস ডাউনলোড করবে। ভীষণ কম্পিটিটিভ এক্সাম অ্যাপস কি করবে, ডাউনলোড করবে কি ওকে। এবং তোমরা এই ভীষণ কম্পিটিটিভ এক্সাম অ্যাপস এর ডাব্লিউবিপিএসসি সেকশনে অল ক্লাস পিডিএফ অপশনে গিয়ে তোমরা এই ক্লাসের পিডিএফ গুলো দেখতে পাবে। তোমরা এই ক্লাসের পিডিএফ গুলোকে দেখতে পাবে। ওকে, চলো। আন্ডার হুইচ আর্টিকেল ক্যান আ ন্যাশনাল এমার্জেন্সি বি ডিক্লেয়ার, অর্থাৎ কোন ধারার অধীনে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা হতে পারে? আর্টিকেল 352, আর্টিকেল 356, আর্টিকেল 360, আর্টিকেল 365। তাহলে কি বলবো আমাদের এখান থেকে, যে আমাদের কোন ধারার অধীনে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা হতে পারে? কি উত্তর হবে এখান থেকে? না, আমাদের এখানে উত্তর হবে হচ্ছে আর্টিকেল 352 হতে পারে। ঠিক আছে, তাহলে দেখো, যুদ্ধ, বহিরাক্রমণ বা সশস্ত্র বিদ্রোহের কারণে 352 নম্বর ধারা অনুযায়ী জরুরি অবস্থা ঘোষণা করা যায়। ওকে, চলো। হু রোড দ্য ইন্ডিয়া উইন্স ফ্রিডম? ইন্ডিয়া উইন্স ফ্রিডম বইটি কে লিখেছেন? অপশন এ মহাত্মা গান্ধী লিখেছেন, অপশন বি জওহরলাল নেহেরু লিখেছেন, অপশন সি মৌলানা আবুল কালাম আজাদ লিখেছেন, অপশন ডি সুভাষচন্দ্র বসু লিখেছেন। তাহলে আমাদের ইন্ডিয়া উইন্স ফ্রিডম এই বইটি লিখেছেন কে আমাদের? না, লিখেছেন হচ্ছেন আমাদের মৌলানা আবুল কালাম আজাদ লিখেছেন। তাহলে কে লিখেছেন বলো আমাদের? না, আমাদের এখানে লিখেছেন হচ্ছেন মৌলানা আবুল কালাম আজাদ আমাদের এই লেখাটাকে লিখেছেন। ওকে, তাহলে স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদ ভারতের স্বাধীনতা সংগ্রামের বিভিন্ন ঘটনা নিয়ে এই বইটি লিখেছিলেন। বিভিন্ন ঘটনা নিয়ে কি বইটি লিখেছিলেন? না, এই বইটি লিখেছিলেন। ওকে, চলো। হোয়াট ইজ দ্য লাউডনেস অর ইন্টেন্সিটি অফ দি সাউন্ড, অর্থাৎ শব্দের প্রাবল্য বা উচ্চতা। উচ্চতা তো না কথাটাকে, এক্ষেত্রে তীক্ষ্ণতা কথাটাকে ইউজ করা হয়। তীক্ষ্ণতা, তীক্ষ্ণতা, তীক্ষ্ণতা কথা, তীক্ষ্ণতা মাপার এককের নামটা কি? তাহলে আমাদের এখান থেকে মাথায় রাখবে কি, আমাদের লাউডনেস অর আমাদের এখান থেকে ইন্টেন্সিটি অফ সাউন্ড, এইটা যে আমাদের মাপার একক আছে, সেই জিনিসটার নামটা কি বলো আমাদের এখান থেকে? সেই জিনিসটার আমাদের উদাহরণ অপশন এ হার্জ, অপশন বি ডেসিবেল, অপশন সি জুল, অপশন ডি ওয়াট। তাহলে আমাদের এখানে রাইট অ্যান্সার কি? রাইট অ্যান্সার হচ্ছে ডেসিবেল ইজ দ্য রাইট অ্যান্সার। ডেসিবেল হচ্ছে আমাদের এখানকার রাইট অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট কোশ্চেন। তাহলে দেখো, শব্দের তীব্রতা মাপার জন্য ডেসিবেল ব্যবহার করা হয়। ঠিক আছে, শব্দের তীব্রতা মাপার জন্য। অন্যদিকে হার্জ হলো কম্পাঙ্কের একক। অন্যদিকে হার্জ কিসের একক? হার্জ হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্কের একক। হুইচ ইজ দ্য হাইয়েস্ট পিক অফ ইস্টার্ন ঘাট? পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? অপশন এ মহেন্দ্রগিরি, অপশন বি জিন্দাগাদা, অপশন সি আনাইমুদি, অপশন ডি দোদাবেতা বা দোদাবেতা। তাহলে আমাদের কি বলেছে, ইস্টার্ন ঘাটের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? তাহলে এখান থেকে মাথায় রাখবে, ইস্টার্ন ঘাট বলেছে, পূর্ব ঘাট মানে হচ্ছে আমাদের জিন্দাগাদা ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে কি রাইট অ্যান্সার বলো? জিন্দাগাদা ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে অন্ধ্রপ্রদেশে অবস্থিত জিন্দাগাদা 1690 মিটার, পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ। এটি আমাদের কি? এটি হলো পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ। ওকে। The Vaikom Satyagraha 1924-25 was against the untouchability of in which state? অর্থাৎ 1924-25 সালের ভাইকাম সত্যাগ্রহ কোন রাজ্যের অস্পৃশ্যতার বিরুদ্ধে হয়েছিল? অপশন এ তামিলনাড়ুর অস্পৃশ্যতার বিরুদ্ধে হয়েছিল, অপশন বি আমাদের কেরালার অস্পৃশ্যতার বিরুদ্ধে হয়েছিল, অপশন সি কর্ণাটকের অস্পৃশ্যতার বিরুদ্ধে হয়েছিল, অপশন ডি মহারাষ্ট্রের অস্পৃশ্যতার বিরুদ্ধে হয়েছিল। তাহলে আমাদের এখান থেকে রাইট অ্যান্সার কি যাবে? রাইট অ্যান্সার হবে হচ্ছে কেরালা ইজ দ্য রাইট অ্যান্সার। অর্থাৎ 1924-25 সালে ভাইকম সত্যাগ্রহ আমাদের কেরালা রাজ্যের অস্পৃশ্যতার বিরুদ্ধে তৈরি হয়েছিল। কেরালা রাজ্যের অস্পৃশ্যতার বিরুদ্ধে তৈরি হয়েছিল। ওকে। কেরালার ভাইকম সত্যাগ্রহ ছিল নিম্নবর্ণের মানুষের প্রতি
মন্দিরে প্রবেশের অধিকার এবং অস্পৃশ্যতার বিরোধী একটি আন্দোলন। অস্পৃশ্যতা বিরোধী একটি আন্দোলন কি ছিল না কেরালার ভাইকম সত্যাগ্রহ ছিল এটা। ঠিক আছে, চলো। হোয়াট ইজ দ্য কেমিক্যাল নেম অফ টিয়ার গ্যাস, অর্থাৎ কাঁদানে গ্যাস বা টিয়ার গ্যাসের রাসায়নিক নাম কি? প্রথমটা হচ্ছে ক্লোরো অ্যাসিটোফেনন, অপশন বি নাইট্রাস অক্সাইড, অপশন সি ক্যালসিয়াম কার্বনেট, অপশন ডি কার্বন মনোঅক্সাইড। তার মানে আমাদের এখান থেকে যদি হিসাব করেছি সেই হিসাব জিনিসটাকে আমরা কি বলবো না বলবো হচ্ছে আমাদের ক্লোরো অ্যাসিটোফেনন। ক্লোরো অ্যাসিটোফেনন হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। কি বলবো? ক্লোরো অ্যাসিটোফেনন হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, চল। দেখো, ক্লোরো অ্যাসিটোফেনন দাঙ্গা নিয়ন্ত্রণে ব্যবহৃত হয় কারণ এটি চোখে প্রচন্ড জ্বালা সৃষ্টি করে। এটি কি করে? এটি চোখে প্রচন্ড জ্বালা সৃষ্টি করে। ওকে, চলো। হুইচ ভিটামিন ইজ নোন অ্যাজ নিয়াসিন, কোন ভিটামিনটি নিয়াসিন নামে পরিচিত? ভিটামিন বি 1, ভিটামিন বি 2, ভিটামিন বি 3, ভিটামিন বি 5। তাহলে আমাদের নিয়াসিন নামে পরিচিত কে? নিয়াসিন নামে পরিচিত হচ্ছে আমাদের সারা জীবনের জন্য মনে রাখবে কে? ভিটামিন বি 3 হচ্ছে আমাদের নিয়াসিন নামে পরিচিত। তাহলে ভিটামিন বি 3 আমাদের কি নামে পরিচিত না নিয়াসিন নামে পরিচিত। ক্লিয়ার, চলো। ভিটামিন বি 3 কে নিয়াসিন বলা হয় এবং আমাদের এই যে ভিটামিন বি 3 আছে বা নিয়াসিন আছে, এর অভাবজনিত রোগের নামটা কি? এর অভাবজনিত রোগের নামটা হলো কি আমাদের বলো? পেলেগ্রা। এর অভাবজনিত রোগের নামটা কি? এর অভাবজনিত রোগের নামটা হলো আমাদের পেলেগ্রা। ওকে। দ্য 74th কনস্টিটিউশনাল অ্যামেন্ডেড অ্যাক্ট ইজ রিলেটেড টু, অর্থাৎ 74তম সংবিধান সংশোধনী আইনটি কিসের সাথে সম্পর্কিত? অপশন এ পঞ্চায়েতের সাথে, অপশন বি পৌরসভার সাথে, অপশন সি ফান্ডামেন্টাল ডিউটিসের সাথে, অপশন ডি অ্যান্টি ডিফেকশন ল বা দলত্যাগ বিরোধী আইনের সাথে। তাহলে আমাদের এখান থেকে কি উত্তর হবে না মিউনিসিপ্যালিটি বা পৌরসভার সাথে। 74তম সংশোধনী আইনটি আমাদের কিসের সাথে সম্পর্কিত না এটি হচ্ছে আমাদের পৌরসভার সাথে সম্পর্কিত। ওকে। তাহলে 1992 সালে 74তম সংশোধনের মাধ্যমে নগরপালিকা বা পৌরসভাগুলিকে সাংবিধানিক মর্যাদা দেয়া হয়। তাহলে কি দেওয়া হয় না এইগুলিকে আমাদের সাংবিধানিক মর্যাদা দেয়া হয়। ঠিক আছে, চলো। দ্য পানামা ক্যানাল কানেক্ট টু হুইচ টু ওশান, পানামা খাল কোন দুটি মহাসাগরকে যুক্ত করেছেন? আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর, আটলান্টিক ও ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগর ও ভারত মহাসাগর, উত্তর মহাসাগর ও আটলান্টিক মহাসাগর। তাহলে আমাদের এখানে রাইট অ্যান্সারটা কি বলবো না আমাদের এখান থেকে আটলান্টিক এন্ড প্রশান্ত মহাসাগরকে আমাদের পানামা খাল কি করেছে না পানামা খাল হচ্ছে আমাদের কানেক্ট করেছে বা ভাগ করেছে, একই কথা বলতে পারো। তাহলে পানামা খাল আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে। দেখো, যাই যুক্ত করে তাই বিভেদ করে। ঠিক আছে, চলো। Who proposed the preamble before the drafting committee on the constitution? সংবিধানের খসড়া কমিটির সামনে কে প্রথম প্রস্তাবনা পেশ করেছিলেন? অপশন এ বি আর আম্বেদকর, অপশন বি আমাদের জওহরলাল নেহেরু, অপশন সি বি এন রাও, অপশন ডি মহাত্মা গান্ধী। তাহলে আমাদের এখান থেকে মাথায় রাখবে কি যে জওহরলাল নেহেরু সংবিধানের খসড়া কমিটির সামনে প্রথম প্রস্তাবনা পেশ করেছিলেন। ওকে। তাহলে জওহরলাল নেহেরু 1946 সালের 13ই ডিসেম্বর অবজেক্টিভ রেজলিউশন পেশ করেন। অবজেক্টিভস রেজলিউশন পেশ করেন যা পরবর্তীকালে প্রস্তাবনায় রূপান্তরিত হয়। যা পরবর্তীকালে কিসে কনভার্ট হয়? যা পরবর্তীকালে আমাদের প্রস্তাবনায় রূপান্তরিত হয়। ওকে, চলো। 1760 সালে বন্দিবাসের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? অপশন এ আমাদের ইংরেজ ও ফরাসিদের মধ্যে, অপশন বি ইংরেজ ও মারাঠাদের মধ্যে, অপশন সি ফরাসি ও ওলন্দাজদের মধ্যে, অপশন ডি ইংরেজ ও মহীশূরের মধ্যে। তাহলে মাথায় রাখবে আমাদের ইংরেজ এবং ফরাসিদের মধ্যে আমাদের বন্দিবাসের যুদ্ধ হয়েছিল। ঠিক আছে, ইংরেজ এবং ফরাসিদের মধ্যে আমাদের বন্দিবাসের যুদ্ধ হয়েছিল। ওকে, চলো।
তো দেখো বন্দিবাসের যুদ্ধে ইংরেজরা ফরাসিদের পরাজিত করে, যার ফলে ভারতে ফরাসি আধিপত্যের অবসান ঘটে। যার ফলে ভারতে কি হয়েছে, আমাদের ফরাসি আধিপত্যের অবসান ঘটে। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য প্রাইমারি কম্পোনেন্ট অফ ন্যাচারাল গ্যাস? প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি? অপশন এ ইথেন, অপশন বি মিথেন, অপশন সি প্রোপেন, অপশন ডি বিউটেন। তাহলে আমাদের এখানে রাইট আনসার কি বলবো? রাইট আনসার বলবো হচ্ছে আমাদের মিথেন ইজ দ্য রাইট আনসার। অর্থাৎ প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি বলবো আমাদের? প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো আমাদের মিথেন। ওকে, তাহলে দেখো প্রাকৃতিক গ্যাসের 70 থেকে 90%ই হলো কি আমাদের মিথেন। ঠিক আছে। হুইচ ইনস্ট্রুমেন্ট ইজ ইউজ টু মেজার দ্য অ্যাটমসফিয়ারিক প্রেসার? অর্থাৎ বায়ুমণ্ডলীয় চাপ মাপার যন্ত্র জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? অপশন এ হাইগ্রোমিটার ব্যবহার করা হয়, অপশন বি ব্যারোমিটার ব্যবহার করা হয়, অপশন সি অ্যানিমোমিটার ব্যবহার করা হয়, অপশন সি থার্মোমিটার ব্যবহার করা হয়। ঠিক আছে, তাহলে আমাদের এখানে কি উত্তর দেব? না আমাদের এখানে উত্তর দেব হচ্ছে কি জিনিসটা? না আমাদের এখানে উত্তর দেব হচ্ছে, ভালো করে মাথায় রাখো, যে ব্যারোমিটার ইজ দ্য রাইট অ্যান্সার। কি ইজ দ্য রাইট অ্যান্সার বলো? ব্যারোমিটার হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার, যেটা কি আমাদের অ্যাটমসফিয়ারিক প্রেসারকে মেজার করার জন্য ব্যবহার করা হয়। ওকে, ঠিক আছে। তাহলে টরেসেলি ব্যারোমিটার আবিষ্কার করেন, যা বায়ুর চাপ মাপা হয়। যা কি করা হয়? যা বায়ুর চাপ মাপা হয়। ঠিক আছে, এক সেকেন্ড। হু রোড হু ওয়ার দ্য ফাউন্ডার অফ স্বরাজ পার্টি? অর্থাৎ স্বরাজ দলের প্রতিষ্ঠাতা কে ছিলেন? গান্ধী ও নেহেরু, মানে মহাত্মা গান্ধী এবং জওহরলাল নেহেরু। অপশন বি সিআর দাস এবং মতিলাল নেহেরু, অর্থাৎ চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহেরু। সুভাষচন্দ্র বসু এবং চিত্তরঞ্জন দাস। অপশন বি ডি বাল গঙ্গাধর তিলক এবং আমাদের লালা লাজপত রায়। তাহলে আমাদের এখানে কে ছিলেন? না আমাদের এখানে যেটা ছিলেন তিনি হচ্ছেন সিআর দাস এবং মতিলাল নেহেরু, অর্থাৎ চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহেরু হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার। 1923 সালে চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহেরু স্বরাজ দলের প্রতিষ্ঠা করেন। তাহলে আমাদের এই যে চিত্তরঞ্জন দাস, ইনি ছিলেন হচ্ছেন প্রেসিডেন্ট, আর ইনি ছিলেন হচ্ছে, মতিলাল নেহেরু ছিল সেক্রেটারি। অর্থাৎ প্রেসিডেন্ট মানে হচ্ছেন আমাদের কি বলবো একবারে টপ, আর সেক্রেটারি হচ্ছে কে ছিলেন? আমাদের মতিলাল নেহেরু। ওকে, চলো। ইন হুইচ কন্টিনেন্ট ইজ দ্য গোবি ডেসার্ট লোকেটেড? গোবি মরুভূমি কোন মহাদেশে অবস্থিত? অপশন এ আমাদের আফ্রিকা মহাদেশে অবস্থিত, অপশন বি এশিয়া মহাদেশে অবস্থিত, অপশন সি অস্ট্রেলিয়া মহাদেশে অবস্থিত, অপশন ডি উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত। তাহলে আমাদের এখান থেকে কি উত্তর হবে? গোবি মরুভূমি আমাদের এশিয়া মহাদেশে অবস্থিত। তাহলে এখানে দেখো, গোবি মরুভূমি এশিয়া মহাদেশে অবস্থিত, যা উত্তর চীন এবং দক্ষিণ মঙ্গোলিয়ার কিছু অংশ জুড়ে বিস্তৃত। যা উত্তর চীন এবং আমাদের দক্ষিণ মঙ্গোলিয়ার কিছু অংশ জুড়ে অবস্থিত। ওকে, তাহলে তোমরা আমাদের যারা ক্লাসটি দেখলে তারা যদি 27,000 মাল্টিপল চয়েস কোশ্চেন, 40টা ফুল মক টেস্ট, 100টা জেনারেল স্টাডিজের টেস্ট, কারেন্ট অ্যাফেয়ার্সের টেস্ট, 23টা প্রিলিমসের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, 40টা ইংলিশ গ্রামারের টেস্ট এবং জেনারেল স্টাডিজের 200টা সেকশনাল টেস্ট, এই জিনিসগুলি যদি তোমরা পেতে চেয়েছো, তাহলে তোমরা আমাদের যে হোয়াটসঅ্যাপ নম্বর আছে, এই হোয়াটসঅ্যাপ নম্বর 9333111815, এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে। ওকে, বুঝতে পেরেছো? তা তোমরা যারা যারা ক্লাসটিকে দেখলে প্রত্যেককে থ্যাংক ইউ প্রত্যেককে। এবং তোমরা যারা ক্লাসটিকে দেখলে তারা প্রত্যেকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রেখে দেবে, যাতে করে পরবর্তী ভিডিও আসার সঙ্গে সঙ্গে সবার আগে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশন চলে আসে। ওকে, থ্যাংক ইউ প্রত্যেককে থ্যাংক ইউ।